সুপ্রিয় দর্শক মণ্ডলী, কথা হবে রেডমি 10 2022 নিয়ে। এই স্মার্টফোনের রিভিউ আমরা বিগত দিনই করেছি, যেটা ছিল রেডমি 10। তবে এবারে রেডমি 2022 এতে আমরা নতুন কি পাচ্ছি? মোবাইল ফোনের দাম কমেছে, দাম এখন হলো 15,000 আর 17,000। আগের রিভিউ ছিল। ভিডিও শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তারা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। নিশ্চয়ই বেশ ভালো রয়েছেন। যেটা বলছিলাম, আসলে সত্যিই বলছিলাম, রেডমি 10 এই স্মার্টফোনটা নিয়ে কিন্তু আমাদের ফুল রিভিউ করা আছে, যেটা অলমোস্ট 5 লাখের মতো ভিউ আছে। তো ওই জিনিসটা আর এই জিনিসটা একদম সেম জিনিস, শুধুমাত্র নামটা একটু পরিবর্তিত হয়ে এবছরে আমরা আবার দেখতে পাচ্ছি স্মার্টফোনটাকে রেডমি 10 2022 নামে। এবং আগের সব কিছু একই থাকছে, বাট দামটা কমানো হয়েছে। এখন এই স্মার্টফোনের 464 জিবি ভ্যারিয়েন্টের প্রাইসটা হলো গিয়ে 15,000 টাকা, 14,990। আর পরবর্তী ভ্যারিয়েন্ট 6/128 জিবি, 16,990, মানে 17,000 টাকা। তো যে প্রাইস পয়েন্টে এই স্মার্টফোন লঞ্চ হয়েছে নতুন করে, সেটা অবশ্যই প্রশংসনীয় এবং ভালো প্রাইস। বাংলাদেশে আপনারা জানেন শাওমির ফ্যাক্টরি বা তারা এখানে অ্যাসেম্বল করছে। মূলত এই স্মার্টফোনগুলো এখানে একদম তৈরি হয়েছে এমন না, এখানে অ্যাসেম্বল হয়েছে। এখন অনেকের মাঝে হয়তো একটা প্রশ্ন থাকতে পারে, ভাই এই স্মার্টফোন কি সেই আগের মতোই আছে, নাকি বাংলাদেশে তৈরি হওয়াতে এখন একদম শেষ, কোয়ালিটি মালিটি নাই? অ্যাকচুয়ালি বাংলাদেশে জাস্ট অ্যাসেম্বলই হয়েছে। সুতরাং সব জিনিস ওই বাইরে থেকে এসেছে, শুধুমাত্র এখানে জোড়া তালি দেওয়া হয়েছে। ফিনিশিংটা ভালো থাকলেই হলো, আর সব কিছু ঠিক থাকারই কথা। যেহেতু এই স্মার্টফোন নিয়ে আমাদের ফুল রিভিউই করা হয়েছে, সুতরাং এটা নিয়ে নতুন করে আর ওইভাবে বলার কিছু নেই। আর যদি একদম ফুল রিভিউরই প্রয়োজন হয়, ভিডিও ডেসক্রিপশনে আমার আগের রিভিউটা দেওয়া রইলো, যেটা 5 মাস আগে দেওয়া হয়েছিল। আপনি দেখে নিলে একদম খুঁটিনাটি সব কিছু জানতে পারবেন। সো ফার্স্টে যদি আমরা ডিসপ্লে সেকশনটা দেখি, সেটা হলো ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি IPS LCD প্যানেল। এই ডিসপ্লেটা যথেষ্ট ভালো। এই ডিসপ্লেটার কালার শার্পনেসও মোটামুটি ঠিকই আছে, তবে একটু কুলার টোনে কালার দেয়। আরেকটা ব্যাপার, ডিসপ্লেটার ব্রাইটনেস কিছুটা কম। একদম ডিরেক্ট সানলাইট আপনার দেখতে হয়তো একটু সমস্যা হবে, বাট শ্যাডো এরিয়াতে এটা ঠিকঠাক আছে। এর বাইরে আমরা দেখছি এখানে ফুল এইচডি প্লাস রেজুলেশন, যেটা অবশ্যই একটা ভালো দিক। দ্বিতীয়ত রয়েছে এখানে 90 হার্টজ রিফ্রেশ রেট। এরকম বাজেটে হয় আমরা ফুল এইচডি প্লাস অথবা 90 হার্টজের সাথে এইচডি প্লাস। সো সেই জায়গায় এখানে কিন্তু কম্বিনেশনটা অবশ্যই ভালো পাচ্ছেন। কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন করছে। আর এর পাঁচল কাটআউটটি সেটা একটু বড় লাগতে পারে, যার পাশে একটু ব্লেডিং ইস্যু আছে, বাট ওকে। ডিসপ্লে সেকশনটা 15,000 টাকা বাজেটে একদম ঠিকঠাক দেওয়া হয়েছে। এবারে যদি আসি পারফরমেন্স সেকশনে, সেখানে আমরা দেখতে পাই মিডিয়াটেক হিলিও Z88, যে এসওসি আমরা আরও বেশ কিছু স্মার্টফোনের সাথে ব্যবহার করেছি, যেটা বলা যায় এরকম এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জ বাজেটের মধ্যে একটা ভালো পারফরমেন্স দিয়ে থাকে, ইভেন গেমিংয়েও। তবে আপনি যদি গেমিংয়ের জন্যই এই স্মার্টফোনটাকে চয়েস করতে চান, সেই ক্ষেত্রে আমি বলবো আপনি 6 জিবি ভ্যারিয়েন্টের দিকে যাবেন। 6 জিবি ভ্যারিয়েন্ট আরও বেটার রেজাল্ট দেবে। এই ফোনটা দিয়ে আমরা সিওরি অ্যাসফাল্ট 9 পাবজির মতো গেম প্লে করি, বাট একটু লং টাইমে, লাইক সেটা 20 থেকে 25-30 মিনিটের মধ্যে ফোনটা ভালোই গরম হয়ে যায়। যখন কিনা ফোনটা গরম হয়, তখন এই গেমগুলোতে আপনি ল্যাগ পাবেন, ফ্রেম ড্রপও লক্ষ্য করা যায়। আর পাবজির ক্ষেত্রে আপনি অ্যাকশন মোমেন্টে কিছুটা ল্যাগি ভাব পেতে পারেন, কিন্তু অবশ্যই আপনি এটা দিয়ে গেম প্লে করতে পারবেন। তবে যেটা বলছিলাম, যদি আপনি এ বাজেট থেকে একটু ভালো গেমিং পারফরমেন্স আশা করেন, তাহলে 6 জিবি র্যামের দিকে যেতে পারেন। আর যদি মনে হয় আমার ওভারঅল পারফরমেন্স হলেই চলবে এবং বাজেট আমার কিছুটা কম, সেই ক্ষেত্রে আপনি 15,000 টাকা দিয়ে 4 জিবি ভ্যারিয়েন্টটা নিয়ে নিতে পারেন। তবে 4 জিবি ভ্যারিয়েন্ট নিলে আপনাকে অবশ্যই এটাও মাথায় রাখতে হবে, আমি স্টোরেজটা একদম ফুলফিল করে ফেলবো না, যেহেতু 64 জিবি রয়েছে। যতটুকু পারেন ওখানে ফাঁকা রাখার ট্রাই করুন। এমনিতে রেগুলার কাজবাজে স্মার্টফোন ভালো পারফরমেন্স করে, যেমন ধরুন আপনি ইউটিউব দেখছেন, সোশ্যাল মিডিয়া চালাচ্ছেন, প্রোডাক্টিভ কাজবাজ যেগুলো করবেন, সে কাজগুলো অনায়াসে দিয়ে করা যায়। ইভেন মাল্টিটাস্কিংয়েও এর রেজাল্ট ওকে। তবে এখানেও বলবো কিছুটা পিছিয়ে থাকে এই 4 জিবি র্যাম ভ্যারিয়েন্ট। 6 জিবি র্যাম ভ্যারিয়েন্ট এখানে ভালো পারফরমেন্স করবে, যদি কিনা আপনি মাল্টিটাস্কিংয়েও বেশি কাজবাজ করতে চান, ইভেন একটু ভারী অ্যাপ্লিকেশন নিয়ে। অ্যাপ ওপেনিং ক্লোজিং এগুলোও সব কিছু ঠিকঠাক আছে এই স্মার্টফোনের। 2022-এ স্মার্টফোন নতুন করে আসলেও এতে কিন্তু অ্যান্ড্রয়েড 11 MIUI 12.5 দিয়ে আসছে। বাট যদি অ্যান্ড্রয়েড 12 দিয়েই আসতো, তাহলে কিন্তু বিষয়টা আরও জোস হতো। এর স্টোরেজ সলিউশন হলো eMMC 5.1। তো মোটামুটি ভালো পারফরমেন্স থাকলেও eMMC হওয়ার কারণে কিন্তু রিড রাইট স্পিডটা আমরা কমই পাবো এখানে। তারপরেও সব কিছু মিলে 15,000 টাকায় অবশ্যই পারফরমেন্স সেকশনে স্মার্টফোনটা একটা ভালো রেজাল্ট দিতে পারছে। এবং যদি 17,000 টাকা বলতে চাই, তখন মনে হবে আরেকটু ভালো প্রসেসর হলে ভালো হতো, বাট ওখানে কিন্তু আপনি আবার র্যাম স্টোরেজ বেশি পাচ্ছেন। এরপরে ক্যামেরা সেকশনে মোটামুটি প্রয়োজনীয় সব সেন্সর থাকছে। 50 মেগাপিক্সেল মেইন শুটার, যা স্যামসাংয়ের। তারপরে রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 ডেপথ আর ম্যাক্রো। তো এর মেইন সেন্সর দিয়েও আমরা যে সমস্ত ছবি পেয়েছিলাম, সেগুলো বলা যেতে পারে মোটামুটি ডে লাইটে বা প্রপার লাইটিং কন্ডিশনে ভালো শার্পনেস ডিটেলস ধরে রাখে, বাট একদম ন্যাচারাল টোনে কালার দেয় না। আলাদা আলাদা সিচুয়েশনে কখনো মনে হয়েছে একটু ওয়াশড আউট ছবি দেয়, কখনো আবার একটু স্যাচুরেটেড ছবি দিচ্ছে। তবে ডায়নামিক রেঞ্জ এবং হোয়াইট ব্যালেন্স ভালোই পেয়েছি। বাট লো লাইটে এর ক্যামেরাটা একটু পিছিয়ে থাকবে। লো লাইট পারফরমেন্স আর একটু বেটার আমি আশা করছিলাম। আগের যখন ফুল রিভিউ করছিলাম, তখনও কিন্তু জানিয়েছিলাম লো লাইট পারফরমেন্সে স্মার্টফোনটা একটু পিছিয়ে থাকে, ছবিগুলো একটু সফট হয়ে যায় এবং গ্রাইনের দেখাও পাবেন।
আর সেই সাথে একদম শেডো এরিয়াতে কিন্তু ভালো রকমের নয়েজের দেখাও পাওয়া যায়। আল্ট্রাওয়াইড সেন্সরটি প্রপার লাইট পেলে ভালো শার্পনেস ডিটেলস ধরে রাখতে পারে, ডায়নামিক রেঞ্জ এটা একটু পিছিয়ে থাকবে এবং শ্যাডো এরিয়াতে কিন্তু গ্রেইনের দেখা পাওয়া যায়, আর লো লাইটে এটাও মেইন ক্যামেরার মতো একটু পিছিয়ে থাকে। ম্যাক্রো শুটার প্রপার লাইট পেলে অ্যাভারেজ ছবি দিতে পারে, আর পোর্ট্রেট মুড পাবেন এখানে আপনি। এজ ডিটেকশন ঠিক আছে, তবে মেইন সাবজেক্টের কালারটা একটু শিফট করে, কিছুটা পরিবর্তন হয় আর একটু সফট করে ফেলে। এর বাইরে মোটামুটি ওকে। ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30fps এ, ভিডিও কোয়ালিটিও একদমই অ্যাভারেজ পাবেন এই স্মার্টফোন থেকে, তবে স্টেবিলিটির একটা অভাব বোধ করবেন অবশ্যই। এই স্মার্টফোনেতে 5000 mAh ব্যাটারি রয়েছে এবং চার্জার সাপোর্ট করবে 18 ওয়াট, বাট বক্সে পাবেন আর একটু বড় চার্জার 22.5 ওয়াটের। তো চার্জার বড় দিচ্ছে কিন্তু এখানে সাপোর্ট কম। তো এখানে এসে আমি বলবো অবশ্যই যদি এটা অ্যাটলিস্ট ওই 22 পয়েন্ট সামথিং সাপোর্ট করতো, অথবা 33 ওয়াট 30 ওয়াট এরকম কিছু সাপোর্ট করতো, তাহলে আরও দুর্দান্ত হতো, স্মার্টফোনটাকে আরও দ্রুত সময় চার্জ করে নেওয়া যেত। যেহেতু ব্যাটারিটা বেশ বড় সড়ো, অনেকে গেমিং করতে চাইবে, হয়তো দ্রুত সময় চার্জ শেষ হয়ে গেলে দ্রুত চার্জ করার প্রয়োজন পড়বে। সো এরকম কিছু দিলে মানে 2022 এডিশনে এসে আরেকটু ব্যাপারটা জোস হইতো আর কি। তবে এটাতে কিন্তু আপনি রিভার্স চার্জিং সিস্টেম পাচ্ছেন, অর্থাৎ স্মার্টফোনটা দিয়ে আরেকটি ফোনকে চার্জ করতে পারবেন, 9 ওয়াট আউটপুট দিয়ে থাকে। আর এর থেকে ব্যাকআপ অনায়াসে একদিন চালানো যায়, ইভেন 90 হার্টজ অন রেখেও। আর যদি আপনি একেবারে মানে লাইট ইউজার হয়ে থাকেন, সেই ক্ষেত্রে 1.5 দিনের মতো এর থেকে ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। স্পিকার, স্টেরিও স্পিকার রয়েছে, ফুল ভলিউমে আমাদের ডিভাইস থেকে আমরা ডিস্টরশন পেয়েছিলাম, বাট 70 থেকে 90% ভলিউম লেভেলটা ঠিকঠাক আছে এবং তখন ক্লিয়ার একটা সাউন্ড পাওয়া যাবে। তবে এয়ারপিসের সাউন্ড আবার এটা ঠিকঠাক আছে। নেটওয়ার্ক রিসেপশন নিয়ে কোনো সমস্যা নেই, এগুলো ঠিকঠাক রয়েছে। তো আসলে ওই একই জিনিস, শুধুমাত্র দাম কমেছে, বাংলাদেশে অ্যাসেম্বল হয়েছে, এর বাইরে আর কিছু না। এবার যদি আরেকবার একটু এর ভালো দিক খারাপ দিক একটু আলাদা করে দেই, সেই ক্ষেত্রে আপনাদের জন্য ডিসিশনটা নিতে সুবিধা হবে। ফার্স্টে যদি আমরা ল্যাকিংস নিয়ে বলি, এই স্মার্টফোনটা প্লাস্টিক বিল্ড, রিয়ার প্যানেলটা প্লাস্টিকের, যা আমরা হয়তো 15,000 টাকা বাজেটে অ্যাভেলেবেল দেখছি। কিন্তু তারপরেও বলবো যদি গ্লাস ব্যাক হতো তাহলে এর প্রিমিয়ামনেস অবশ্যই বেড়ে যেত। দেন এর ডিসপ্লে সেকশনে দেখছি ব্রাইটনেস তুলনামূলকভাবে কম, আউটডোরে বা একদম ডিরেক্ট সানলাইটে সেটা স্ট্রাগল করে ভালো মতোই। তারপরে এই ফোনটাতে চার্জিং সাপোর্ট করছে 18 ওয়াট, বাট বক্সে আপনি পেয়ে যাবেন 22.5 এরকম কিছু। সো যদি আরেকটু বেশি ওয়াটের চার্জার সাপোর্ট করতো তাহলে মনে হয় আরও বেশি ভালো হতো। আর সর্বশেষ আমরা দেখতে পাই এখানে স্টোরেজ সলিউশনটা eMMC 5.1 হওয়াতে এর কিন্তু রিড রাইট স্পিডটাও তুলনামূলকভাবে একটু কম। সো এটাও একটা বিষয়। আর ভালো দিক অবশ্যই খুবই ভালো প্রাইসিং, মানে 15,000 টাকায় 464 GB ভ্যারিয়েন্টটা একটা ভালো প্রাইসিং আমি বলবো। দেন এর পারফরমেন্স সেকশনটা সেটা একটা অ্যাভারেজ পারফরমেন্স দিতে পারছে, যা মোটে পিছিয়ে থাকবে না। ডিসপ্লে সেকশনে 90 হার্টজের পাশাপাশি ফুল এইচডি প্লাস রেজুলেশন, অনেকেই আছেন যারা মিডিয়া কনজাম্পশন করেন তাদের ভালো লাগবে। দেন ক্যামেরা সেকশনটা একদম আহামরি ভালো বলবো না, বাট অ্যাভারেজ রেজাল্ট করতে পারে, মানে অ্যাটলিস্ট প্রয়োজনীয় সেন্সরগুলো এখানে আছে যেগুলো কাজে লাগাতে পারবেন। আর সব কিছু মিলে একটা ব্যালেন্স প্যাকেজ বলা যায়। যখন কিনা আপনি 15,000 টাকা দিয়ে একটা ফোন কিনবেন, অনেকেই কিন্তু শুধুমাত্র গেমিংয়ের জন্য ফোন কিনবে না, তারা একটা ব্যালেন্স প্যাকেজ চায়। তাদের জন্য এই ডিভাইসটা 15,000 টাকায় ইজিলি রিকমেন্ড করা যায়। বাট 17,000 টাকা দিয়ে যখন কিনবেন, তখন হয়তো আপনার মনে হতে পারে আরও কিছু অপশন হয়তো আছে বাজারে। সো ভাই ব্রাদার, নতুন করে আসলে এটা নিয়ে রিভিউ করার মতো কিছু ছিল না, যে কারণে আমি এভাবে ফুল রিভিউ করতে গেলাম না। বাট আশা করছি আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো ছিল, যে প্রশ্নগুলো আমাকে বারবার করে আসছিলেন, তার উত্তর ইজিলি পেয়ে গেছেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে স্যামজনের নতুন একটা ভিডিওতে।